আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অন্তর স্যার আছি তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড কতদিন পর তোমাদের সাথে আমার এক্স্যাক্ট মনে নাই, বাট আশা করি তোমরা সবাই ভালো আছো, ঠিক আছে? এখন একটু জানাও যে ক্লাস শুরু করব তার আগে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এবং বোর্ডে এডু পরিবার লেখা দেখতে পাচ্ছ কিনা, এবং তোমরা কেমন আছো। ওকে, সাবরিনা আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা ইসলাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। মোহাম্মদ আল আরাফ আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। মেধা আছে, রিয়েনা আছে, আচ্ছা। মাহিন আলহামদুলিল্লাহ। আয়শা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আয়শা। মিথিলা আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, অল ক্লিয়ার স্যার। তাসনিমা, ওয়ালাইকুম। তাসনিমা, তুমি কি আমাদের সাথে নতুন, মানে এডু পরিবারে কি নতুন যুক্ত হইছ? মিথিলা অনেকদিন পর আপনার ক্লাস। ওকে, তাসনিমা কি নতুন যুক্ত হইছ? কারণ মানে ধরো আমাদের যারা স্টুডেন্ট আছে মোটামুটি তো আমি চিনি, কিন্তু তোমার নামটা আমার ঠিক মনে পড়তেছে না। ওকে, মনে রাখলাম তাসনিমা, ঠিক আছে। ওকে, অনিরুদ্ধ, হ্যাঁ অনিরুদ্ধ, কি খবর তোমার? মেহেক আলহামদুলিল্লাহ। স্যামুয়েল, হ্যাঁ স্যামুয়েল নমস্কার, আলহামদুলিল্লাহ ভালো। মিজানুর কায়েব আবেশ, আই এম ফাইন। আয়শা, হ্যাঁ আয়শা মনে আছে তোমাকে, সবাইকে মনে আছে, ঠিক আছে। একজন দুজনের হয়তো ভুলে যায় মাঝে মধ্যে, বুঝো না, বয়স হয়েছে না, বয়সের ভারেই মনে করো যে দেখা যায় যে ব্রেন অনেক সময় কাজ করে না। ওকে, তো আজকে আমরা পড়বো যে তোমার ক্লাস 7-এর হচ্ছে ম্যাথ, গণিত, তথ্য ও উপাত্ত। এই চ্যাপ্টারটা থেকে তুমি পরীক্ষাতে একটা কোশ্চেন কমন পাবাই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং সেই কোশ্চেনে মার্কস থাকবে 10। অথচ এই চ্যাপ্টারটাতে আমরা অনেকেই ভয় পাই এবং মানে স্কিপ করে চলে যাই, কিন্তু এই চ্যাপ্টারে যেই বিষয়গুলো আছে সেইগুলা পৃথিবীর সবচাইতে সহজ বিষয়, এবং একটু মনোযোগ দিয়ে পার্ট বাই পার্ট বুঝতে পারলে তুমি পরীক্ষাতে 10 মার্ক শিওর কমন পাবা। শুধু আগামী 1 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাসে যুক্ত থাকতে হবে, খাতা কলম নিয়ে বসতে হবে। আমরা তথ্য ও উপাত্তর একদম বেসিক জিনিসগুলো সম্পূর্ণ আলোচনা করব, সাথে চেষ্টা করব প্রশ্ন সমাধান করার। ওকে, চলো দেখো, প্রথমে অধ্যায়টার নাম হচ্ছে, একটা সেকেন্ড, হ্যাঁ আমার আবার ঠান্ডা একটু বেশি লাগে, তো আমি একটু এসিটা একটু ইয়ে করে দেই। তো তথ্য উপাত্ত। এখন ধরো আমি যদি বলি যে আমার কাছে 50টা, কি বলা যায়, ধরো 50টা হচ্ছে কাঁঠাল আছে। এই যে আমি বললাম যে আমার কাছে 50টা কাঁঠাল আছে, এইটা কি? এটা হচ্ছে একটা সিঙ্গেল ইনফরমেশন যে আমার কাছে 50টা কাঁঠাল আছে। তখন এই সিঙ্গেল ইনফরমেশনটাকে বলা হবে হচ্ছে তোমার তথ্য। কি বলা হবে? তথ্য। এখন ধরো এই কাঁঠালের ক্ষেত্রে আমি যদি কথার কথা ধরো আমি ওজন মাপলাম যে একটা কাঁঠাল কয় কেজি, 2 কেজি, 3 কেজি, আমার অ্যাকচুয়ালি আইডিয়া নাই, ইন কেস বললাম ধরো, তো দেখা গেল সেইখানে যে 3 থেকে 4 কেজির মধ্যে পড়ছে হচ্ছে 11টা, 2 থেকে 3 কেজির মধ্যে পড়ছে মনে করো তোমার 20টা, তারপরে মনে করো 5 থেকে 7 কেজির পড়ছে মনে করো আর 10টা। যখন এই 50টা আমার কাছে কাঁঠাল আছে বললাম, সেটা হচ্ছে তথ্য, এবং আমি যদি 50টা কাঁঠালের তথ্য ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে দেই, তখন সেইটা হচ্ছে উপাত্ত। তখন সেটা কি? উপাত্ত। অর্থাৎ অনেকগুলো তথ্যের সমন্বয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে উপাত্ত। মনে করো তোমাদের ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে, 50 জন যদি স্টুডেন্ট থাকে, আমি ধরে নিলাম এই যে 50 জন স্টুডেন্ট আছে, আমরা যদি উচ্চতার ভিত্তিতে মাপি, তাহলে ধরো তোমাদের অ্যাকচুয়াল হাইট কত হইতে পারে আমার আইডিয়া নেই, ধরলাম যে 5 ফিট। ওকে, মনে করো 5 ফিট থেকে 5 ফিট 2 এর মধ্যে আছে মনে করো 15 জন। 5 ফিট 2 থেকে 5 ফিট 4 এর মধ্যে আছে মনে করো 20 জন। এই যে ইনফরমেশনটা
তোমাদের ক্লাসে শিক্ষার্থী ছিল 50 জন, দিস ইজ তথ্য। অ্যান্ড যখন এইভাবে আমি ধরো লিখলাম যে 1 নাম্বার জন হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি, 3 নাম্বার জন হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, 4 নাম্বার জন হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, তখন এইটাকে বলা হবে উপাত্ত। বোঝা গেল? এটা হচ্ছে তথ্য এবং উপাত্ত, তাহলে অনেকগুলা তথ্য মিলে উপাত্ত হয়। ওকে, এখন এই উপাত্তটা আবার 2 রকম। কয় রকম? 2 রকম। একটা হচ্ছে তোমার অবিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে তোমার বিন্যস্ত উপাত্ত। মূলত এই বিন্যস্ত ব্যাপারটা আসছে তোমার হচ্ছে বিন্যাস এই শব্দটা থেকে। বিন্যাস মানে হচ্ছে সুন্দরভাবে সাজানো। বিন্যাস মানে কি? বিন্যাস মানে হচ্ছে সুন্দরভাবে সাজানো। তাহলে অবিন্যস্ত যখন বলতেছি তার মানে উপাত্তের শ্রেণীবিভাগে আমি যখন অবিন্যস্ত বলতেছি তার মানে যে উপাত্তটা দেওয়া আছে সেইটা সাজানো নাই। কীরকম সাজানো নাই? ধরো আমি বললাম যে তোমাদের ক্লাসে যে 50 জন তোমরা ছিলা, এবার আমি একটা ভাগ করলাম যে এই 50 জন হইতেছে ইসের উপরে, ওজনের উপর ভিত্তি করে কত কেজি। তো ধরো প্রথম 20 জনেরটা দেওয়া আছে, কীরকম দেওয়া আছে? 22, 25, এত কম হবে না তোমাদের ওজন। এত কম কি তোমরা হবা না? এত কম হবা না, ঠিক না? 40 ধরি, হ্যাঁ 40, 50, ঠিক আছে। ওকে, ধরো 45, 48, 50, 42, 52, মনে করো একটু মোটা আছে সে মনে করো যে 72, ঠিক আছে, 60, 62, এরকম। এখন এই যে উপাত্তটা, এগুলো কি তথ্য তো আর না, এগুলো কি উপাত্ত। এই উপাত্তটা তুমি দেখো কি করছে, এখানে সাজানো নাই। সাজানো নাই মানে কি? এইটা একটা র্যান্ডম ডাটা। সাজানো বলতে কি বোঝাইছে? এইটা যখন এই পজিশনে আছে তখন এইটাকে বলা হবে তোমার অবিন্যস্ত উপাত্ত। কি বলা হবে? অবিন্যস্ত উপাত্ত। এখন ধরো বিন্যস্ত উপাত্ত কি জিনিস? তুমি যখন অবিন্যস্ত উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম, আবার শোনো, তুমি যখন অবিন্যস্ত উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যে কোনো একটা অনুসারে সাজাবা, তখন সেই অবিন্যস্ত উপাত্তটা বিন্যস্ত উপাত্তে পরিণত হয়। কীরকম হইতে পারে? আমি এইখানে ছোট থেকে বড় সাজাই, ঠিক আছে। সবচাইতে ছোট কি? 42, তারপরে 45, 48, 50, 52, তারপরে হচ্ছে 60, 62, 72। ঠিক যখন এই অবিন্যস্ত উপাত্তকে আমি ছোট থেকে বড় আকারে সাজাইলাম, এইবার এই উপাত্তটা হয়ে গেল তোমার বিন্যস্ত উপাত্ত। প্রশ্ন আসে যে বিন্যস্ত উপাত্ত কাকে বলে? তুমি তখন কি বলবা? তুমি তখন বলবা যে অবিন্যস্ত উপাত্তকে মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অথবা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে যে উপাত্ত পাওয়া যায় তাকেই বলা হয় বিন্যস্ত উপাত্ত। এইটা ছিল আমাদের তথ্য ও উপাত্ত। এবং উপাত্ত কয় প্রকার? অবিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্ত, এবং অবিন্যস্ত উপাত্তকে কিভাবে বিন্যস্ত উপাত্তে পরিণত করা যায় তার একটা সামারি। যারা আছো এখন পর্যন্ত ক্লাসে তারা একটু বলো এইটুকু বুঝছো কি না। এখানে কিছু তথ্য দিয়ে একটা উপাত্ত দেওয়া আছে। মূলত পরীক্ষায় তোমাকে 3-4টা জিনিস নিয়ে কাজ করতে হবে। কয়টা জিনিস নিয়ে? 4টা। এর মধ্যে একটা হইতেছে তোমার গড় নির্ণয়, একটা হইতেছে তোমার মধ্যক নির্ণয়, একটা প্রচুরক নির্ণয়, এরপরে আছে হচ্ছে আয়তলেখ, এবং তারপরে আছে হচ্ছে গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণী। একটু চিন্তা করে দেখো, এই যে 5টা টপিকস আমি লিখলাম, গড় নির্ণয়, মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, আয়তলেখ নির্ণয় এবং গণসংখ্যা সারণী, মনে রাখবা এই 5টা টপিকস থেকে তুমি খ এবং গ নাম্বারে কমন পাবা।
খ এবং গতে কমন পাবা, 4 4 8 মার্ক কমন পাবা। তাইলে স্যার আমি ক নাম্বারের জন্য কি পাবো বা ক নাম্বারের ক্ষেত্রে আমি কি পড়বো? ঠিক আছে, ক নাম্বারের ক্ষেত্রে আমি যেটা পড়বো সেটা হচ্ছে, ক নাম্বারের জন্য পড়বো হচ্ছে তথ্য কি, উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি, বিন্যস্ত উপাত্ত কি, এইটাকে কেমনে তুমি কনভার্ট করবা, অর্থাৎ অবিন্যস্তকে কেমনে বিন্যস্ত বানাবা, তারপরে আসছে হচ্ছে তোমার মানের অনুসারে সাজানো। ওই যে আমি যেটা বললাম যে ঊর্ধ্বক্রম, অধক্রম বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এইটা তুমি মূলত ক নাম্বারের ক্ষেত্রে তুমি এই বিষয়গুলা পড়বা। এবং খ এবং গ নাম্বারের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, গড়, মধ্যক, প্রচুরক, আয়তলিক, গণসংখ্যা সারণী। এগুলো খুবই সহজ জিনিস। আমি এই মধ্যক, প্রচুরক, গড় এগুলো খুব ইজিলি দেখাবো। বেশিরভাগ আয়তলিক এবং গণসংখ্যা নিয়ে তোমাদের গ্যাঞ্জাম থাকে। আর গড়, মধ্যক, প্রচুরক কিন্তু তোমরা ক্লাস 6-এও পড়ছো, আমি জানি না তোমাদের কার কতটুকু মনে আছে। তো অ্যাজ এ টিচার আমি জাস্ট সামারি একটু বলে দিই। সবার প্রথমে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মধ্যক নির্ণয়। কি নির্ণয়? মধ্যক। দেখো, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে মধ্যক তুমি যখন নির্ণয় করতে যাবা তখন যেটা করতে হবে, উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1/2 তম পদ। এখানে কি লিখলাম? আমি লিখলাম উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1/2 তম পদ। অর্থাৎ এই যে ডাটাগুলো দেওয়া আছে এইখানে মধ্যক কোনটা, ঠিক আছে? এখন আমাকে দেখতে হবে যে, আচ্ছা আরেকটা লিখে নিই আগে, মধ্যক নির্ণয়। সোজা হয়েছে? বা হাত দিয়ে অনেক সোজা আঁকাইতে পারছি। মধ্যবর্তী দুইটি পদের সমষ্টি ভাগ হচ্ছে 2। আচ্ছা দেখো, এবার এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে তোমার কাহিনীটা কি, যে আমাকে দুইটা সূত্র আমি লিখছি মধ্যক নির্ণয়ের। তাইলে স্যার আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমাকে দেখতে হবে প্রথমেই আমাকে যেই ডাটা দেওয়া আছে এই ডাটার ক্ষেত্রে ডাটার কয়টা উপাত্ত তথ্য দেওয়া আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, তার মানে কয়টা? 8টা। 8টা মানে কি বলো তো? 8টা মানে হচ্ছে জোড়। 8টা মানে কি? জোড়। অর্থাৎ নিচের যেই সূত্র, এই সূত্র তুমি তখন অ্যাপ্লাই করবা যখন এই উপাত্ত সমূহের মোট সংখ্যা জোড় সংখ্যক হবে। কি হবে? জোড় সংখ্যক হবে। তখন মধ্যকটা কিভাবে বের করব? মধ্যবর্তী দুইটা পদ, সেই দুইটা পদের সমষ্টি ভাগ হচ্ছে 2। এখন এখানে যদি 8টা পদ থাকে তার মানে কি মধ্যবর্তী দুইটা পদ বের করতে গেলে আমি কি করতে হবে? এই যে এই 3টা মনে করো যে বাদ দিলাম, হ্যাঁ, আবার এই 3টা বাদ দিলাম, অর্থাৎ দুই পাশ থেকে সমান দুইটা ভাগ হয়ে গেল এবং মাঝখানে এই যে এই মাঝখানে যতটুকু থাকলো, এই মাঝখানে যতটুকু থাকলো, যেই দুইটা থাকলো সেই দুইটা হইতেছে আমার এই যে মধ্যবর্তী দুইটা পদ। সেই দুইটা কি? মধ্যবর্তী দুইটা পদ। এখন এই মধ্যবর্তী যে দুইটা পদ আছে সেই দুইটা পদ আমি কি করব? লিখবো সমষ্টি। তার মানে কি হবে বলো তো? তার মানে হবে হচ্ছে 25 যোগ 28 ভাগ 2। তার মানে 20 40 48 53 ভাগ 2 সমান কত হবে? 26.5। এইটা হচ্ছে এই উপাত্তের ক্ষেত্রে মধ্যক। কখন এটা কাজ করবে? যখন তুমি দেখবা তোমার যে উপাত্তগুলো আছে সেগুলো হচ্ছে জোড় সংখ্যক। কি সংখ্যক? জোড় সংখ্যক। এবার ধরো এই উপাত্তগুলোর ক্ষেত্রে আমি আরেকটা বাড়ায় দিলাম, 33 লিখলাম, হ্যাঁ। তুমি প্রশ্ন যখন পাবা তখন তো গুনতে শুরু করবা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখন আমার যে উপাত্তগুলো দেওয়া আছে তার সংখ্যা হচ্ছে 9টা। 9 মানে কি? 9 মানে হচ্ছে বিজোড়। তার মানে আমি
এই সূত্র তখন অ্যাপ্লাই করব যখন আমার উপাত্তগুলোর সংখ্যা বিজোড় হবে। কি হবে? বিজোড় হবে। তখন সূত্রটা কি? উপাত্ত সমূহের সংখ্যা যোগ 1/2তম পদ। এখানে একটু খেলা আছে। দেখো উপাত্ত সমূহের সংখ্যা কয়টা? 9টা। তার মানে হচ্ছে 9 যোগ এই যে সূত্রের 1/2তম পদ। তার মানে কি? তার মানে হচ্ছে 10/2তম পদ সমান 5তম পদ। আচ্ছা, এবার যেটা কথা সেটা হচ্ছে কি, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করি, এই বিজোড় সংখ্যা আসলে পরে মধ্যক যখন তুমি নির্ণয় করতে যাবা তখন যাই কি করে, এই যে এখানে মানে 5তম পদ পাইছে না, এটা আমি একটু কালার দিয়ে লিখি তাহলে ভালো হবে। এই যে 5তম পদ পাইলো না, ও কি লেখে যে সুতরাং মধ্যক হচ্ছে 5। কিন্তু আসলে কি মধ্যক 5? না। মধ্যকটা কি? মধ্যকটা হচ্ছে তোমার যে উপাত্তটা আছে এই উপাত্তের 5 নাম্বার পদ অথবা 5তম পদ। তাহলে কি 1 2 3 4 5। দ্যাট মিনস এই উপাত্তের মধ্যক হবে হচ্ছে 28। সুতরাং মধ্যক সমান সমান 28। এই ভুলটা কোনো অবস্থাতেই করবা না। জোড় সংখ্যার ক্ষেত্রে তুমি ভাগ করে যেটা পাবা সেইটাই হচ্ছে মধ্যক, কিন্তু বিজোড় সংখ্যার ক্ষেত্রে তুমি ভাগ করে যেটা পাইছো অততম পদ, দেন উপাত্ত থেকে তোমাকে দেখতে হবে অততম পদ কোনটা, সেইটা হবে তোমার মধ্যক। একটু কমেন্টস করো যে মধ্যকটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে তোমার, আচ্ছা এখানে দেখাই তাহলে সুবিধা হবে। ওকে, এবার আমি দেখাবো হইতেছে তোমার গড়। সবচাইতে সহজ সেটা হচ্ছে গড় হইতেছে তোমার গড় নির্ণয় সূত্র হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি ভাগ হইতেছে তোমার উপাত্ত সমূহের সংখ্যা। তাহলে গড় নির্ণয় সূত্র কি? গড় নির্ণয় সূত্র হচ্ছে উপাত্ত সমূহের সমষ্টি ভাগ উপাত্ত সমূহের সংখ্যা। এই ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হচ্ছে এই যে উপাত্তগুলো তোমার দেওয়া আছে সেই উপাত্তগুলো তুমি লিখবা উপরে, ঠিক আছে? উপাত্ত সমূহের সমষ্টি বলছে না, তার মানে সবগুলা পাশাপাশি লিখবা। কিরকম? ধরো 20 22 23, 20 22 23 25 28 29 30 32 33। নিচে কি হবে? উপাত্ত সমূহের সংখ্যা। কয়টা উপাত্ত আছে? 9টা। তাহলে নিচে থাকবে 9, দেন ক্যালকুলেটরে যোগ বিয়োগ করে ভাগ করে দিবা। সবচেয়ে সহজ। এইটা হচ্ছে গড় নির্ণয়ের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে আমার গড় নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে দেখো আমরা যে লিখছিলাম এইখানে যে ডাটা যে বিষয়গুলো, তার ভিতর থেকে আমরা কি করতে পারছি, আমরা প্রথমত এই যে গড় নির্ণয় এইটা শিখছি, তারপরে মধ্যক নির্ণয় এইটাও আমরা কমপ্লিট করছি, ঠিক না? আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, অর্থাৎ প্রচুরক। দেখো প্রচুরক এই কথাটাই কিন্তু তোমার আসছে হচ্ছে কি থেকে? প্রচুরক মানে কি? দেখো প্রচুরক, প্রচুরক মানে কি? প্রচুরক মানে হচ্ছে প্রচুর। প্রচুর মানে কি? অনেক, ঠিক না? এই প্রচুরক কথাটা আসছে প্রচুর কথা থেকে। তার মানে তোমাকে যেই উপাত্তগুলো দেওয়া থাকবে, এই রকম যে উপাত্তগুলো দেওয়া থাকবে তথ্যের সমষ্টি, সেইগুলোর মধ্যে যেই সংখ্যাটা সবচাইতে বেশি পরিমাণে থাকবে সেইটাই হবে প্রচুরক। ওকে, যেমন ধরো আমি যদি বলি, একটা ধরো তোমাকে উপাত্ত দেওয়া আছে এরকম যে 20 21 20 21 22 23 21 এরকম।
এখন তুমি তখন কি করবা, দেখবা যে এই উপাত্তগুলোর ভিতরে সবচেয়ে বেশি আছে কোন সংখ্যাটা। দেখো 20 আছে একবার দুইবার, 21 আছে একবার দুইবার, ঠিক আছে, এই যে একবার তিনবার, তার মানে 21 আছে তিনবার। সুতরাং এই যে উপাত্তগুলো দেওয়া আছে এর প্রচুরক হইতেছে, এর প্রচুরক সমান সমান 21। পরীক্ষার হলে তুমি এবার ডাটা তুলে এরকম গোল করে আর ক্রস করে কেটে দিও না আমার মতো, এটা আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, ঠিক আছে। তাইলে প্রচুরক কত হবে, 21। তাইলে আমি যদি একটু সামারি করি যে আমরা কি কি শিখলাম এখন পর্যন্ত, সেইটা হচ্ছে তোমার ওকে তথ্য উপাত্ত থেকে যদি আমি প্রথম থেকে ধরি, যে তথ্য কি, উপাত্ত কি, বিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্ত কি, অবিন্যস্ত উপাত্তকে কিভাবে বিন্যস্ত উপায়ে পরিণত করা যায়। তারপরে আমরা শিখছি হচ্ছে আমাদের 5টা স্টেপস জানতে হবে এই চ্যাপ্টার সমাধান করার ক্ষেত্রে, গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, গণসংখ্যা সারণী, এবং ক নাম্বারে কি প্রশ্ন আসতে পারে সেটা আমি বাম পাশে তোমাদেরকে দেখাইলাম। তথ্য কি, উপাত্ত কি, অবিন্যস্ত, বিন্যস্ত, মানের ঊর্ধ্বক্রম অধক্রম অনুসারে সাজানো। তারপর আমি বলছি মধ্যক নির্ণয়ের সূত্র, বিজোড় হইলে কি হবে, সূত্রটা কি, জোড় হইলে মধ্যক নির্ণয়ের সূত্র কি সেটা বলছি। তারপরে বলছি গড় কিভাবে বের করতে পারবো আমরা, এবং সবশেষে আমি দেখাইলাম হচ্ছে প্রচুরক। বলো এখন পর্যন্ত যা কিছু পড়াইলাম সব কিছু ক্লিয়ার? এইবার আমরা চলে যাই, আমাদের আরও দুইটা কিন্তু বাদ আছে, কি কি বলো তো, আয়তলেখ এবং গণসংখ্যা সারণী। মূলত এই দুইটা শিখতে পারলেই এই চ্যাপ্টার তুমি সুন্দর মতো মানে কি কমপ্লিট হয়ে যাবে তোমার এই চ্যাপ্টারে কোনো কোশ্চেন তুমি আটকাবা না। এটার আবার অনেক ডাটা, আমি একটু ডাটা তুলে নিই, হ্যাঁ 1 মিনিট, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। ওকে, একটু 20, 22, 30, 25, 28, 30, 30, 25, 28, 30, 35, 40, 25, 28, 40, 44, 40। আমি ম্যাথটা সম্পূর্ণ করে দিব তোমাদের, একটা ম্যাথ করতে পারলেই এই একটা ডাটা দিয়েই সবগুলা বিষয় বুঝাই দেওয়া যাবে, ঠিক আছে। সো একটু তুলে নেই ভালো করে। একত্রিশ, 32, 40, 37, 34, 43, 43, 40, 42, 44। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে ঢাকা শহরের এপ্রিল মাসের 30 দিনের তাপমাত্রা। কি দেওয়া আছে, ঢাকা শহরের এপ্রিল মাসের 30 দিনের তাপমাত্রা, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের বাকি যে দুইটা পয়েন্ট বাকি আছে, অর্থাৎ আয়তলেখ এবং গণসংখ্যা সারণী, এই আয়তলেখ এবং গণসংখ্যা সারণীর ক্ষেত্রে আমরা এখন আগে গণসংখ্যা সারণীটা দেখব, কারণ আয়তলেখ আঁকাইতে গেলে তোমার গণসংখ্যা সারণীর দরকার। গণসংখ্যা সারণী ছাড়া তুমি আয়তলেখ আঁকাইতে পারবে না। এখন হোয়াট ইজ গণসংখ্যা সারণী, চলো আমরা একটু দেখি। এরকম করে সুন্দর করে একটা বক্স আঁকাবা, তারপরে এখানে কি করবা, ভাগ করবা। দেন এর মধ্যে নাম লিখবা, একটার নাম লিখবা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এরপরে লিখবা হচ্ছে ট্যালি, এবং তারপরে লিখবা হচ্ছে গণসংখ্যা। যখন তোমাকে গণসংখ্যা সারণী তৈরি করতে বলবে তুমি এইভাবে একটা প্রথমে ছক তৈরি করবা। এইবার আসো, আমাকে যখন শ্রেণী ব্যাপ্তি এইটা বের করতে হবে, শ্রেণী ব্যাপ্তি বলতে কি বোঝায়? শ্রেণী ব্যাপ্তি বলতে বোঝায় বিষয়টা অনেকটা এইরকম যে 21 থেকে 25, 26 থেকে 30, অথবা মনে করো 21 থেকে 30 হইতে পারে, 31 থেকে 40 হইতে পারে। একটু খেয়াল করে দেখো, এখানে যখন 21 থেকে 25 হয়েছে তখন এর শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। 26 থেকে যখন 30 হয়েছে তখন কত? 5। 21 থেকে 30 হলে তখন কত হয়েছে? 10। এখন আমি এই শ্রেণীব্যাপ্তি 5 ধরবো নাকি শ্রেণীব্যাপ্তি 10 ধরবো, এইটা ডিপেন্ড করবে কার উপরে? এইটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। কোশ্চেনে বলে দিবে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে
গণসংখ্যা সারণী তৈরি করো। তখন আমি 5 ধরবো। অনেকে কি করে 21 থেকে 26 তার মানে 5, কিন্তু আসলে কি এখানে 5 না, এখানে হচ্ছে 6। আমরা এটা বিয়োগ করতেছি না, এটা মনে রাখতে হবে। তুমি এই শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সীমার ক্ষেত্রে যা লিখতেছো তাকে তার প্রথমটা থেকেই তোমাকে হিসাবে ধরতে হবে। অর্থাৎ তুমি 26 - 21 = 5 এই হিসাব না, তোমাকে হিসাব করতে হবে এইভাবে। 21 থেকে 21, 22, 23, 24, 25, 26, তার মানে কত হইল? 6 হয়েছে। দ্যাট মিনস এইটার শ্রেণী পরিসীমা হবে কত? 6। 31 থেকে 40, দেখো 31 থেকে কাউন্ট করব। তুমি যদি 40 - 31 দাও ক্যালকুলেটারে, তাহলে দেখবা 9 দেখাবে। কিন্তু আমি ধরবো কত থেকে? মানে এইটাকে বলা হয় নিম্ন সীমা আর এটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা। একদম নিম্ন সীমা শুরু থেকেই তোমাকে হাতে গুনতে হবে। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, তার মানে কত? 10। এইটা ভুল করা যাবে না। ওকে, এখন কথা হচ্ছে যে মনে করো আমাকে এই শ্রেণীব্যাপ্তি বলছে, শ্রেণীব্যাপ্তিটাকে আমাকে বের করতে হবে। এর আগে আমার আরও একটা জিনিস দরকার, যেটাকে বলা হয় পরিসর। কি দরকার? কি বলে? পরিসর। এখন পরিসর মানে কি? ধরো এইখানে আমি এই শ্রেণীব্যাপ্তি ধরো বানাবো, ঠিক আছে? অর্থাৎ এই বক্সের মধ্যে আরো দাগ দিব আর কি। এখন তুমি কতগুলা এই বক্স তৈরি করবা? এরকম বক্স কতগুলো তৈরি করবো? 10, 20, 30, 40, 50, 60, 70, কয়টা করে তৈরি করবা? এইটা বের করার জন্য, অর্থাৎ এইটা কতগুলা বক্স হবে ভিতরে, এইটা বের করার জন্য আমার দরকার হচ্ছে পরিসর। আমার দরকার কি? আমার দরকার হইতেছে তোমার পরিসর। এখন পরিসরটা কি জিনিস? আগে পরিসরের সূত্রটা আমরা লিখি। পরিসরের সূত্রটা হইতেছে তোমার সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। সর্বোচ্চ মান কি জিনিস? তুমি এবার উপরে তাকাও, আমাকে যেই তথ্যগুলা দিছে, যে উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তের মধ্যে সর্বোচ্চ মান কত? আমি দেখি কত হইতে পারে। 40, 44, 44-এর বড় কেউ আছে? 44-এর বড় কেউ নাই। তার মানে হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে 44 মাইনাস সর্বনিম্ন মান। দেখো তো সর্বনিম্ন মান কত? 20। 20-এর ছোট কেউ আছে? নাই। তার মানে 20 যোগ 1, তার মানে কত হইল? 44 থেকে 20 বাদ দিলে 24 যোগ 1 সমান হচ্ছে 25। এখন কথা হচ্ছে, স্যার আমি পরিসরটা কেন বের করব? আমি পরিসর কেন বের করব? পরিসর আমি বের করবো এই জন্যে, এখন ধরো এইখানে আমাকে কোশ্চেনে বলে দিছে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। এখন তুমি কি এর মধ্যে বুঝতে পারবা যে আমার কয়টা এরকম বক্স বানাইতে হবে? এটার তো কোনো বোঝার ওয়ে নাই। এই জন্য কয়টা বক্স নিব, অর্থাৎ কয়টা শ্রেণীব্যাপ্তিতে আমরা এটা যাব, এইটার জন্য আমাকে লিখতে হবে এই যে শ্রেণী সংখ্যা, অর্থাৎ কয়টা শ্রেণী সংখ্যা হবে এইটা বের করতে হবে এইভাবে যে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, এবার দেখো পরিসর কত পাইছো তুমি? 25। শ্রেণী ব্যাপ্তি কত? ওই যে বললাম তোমাকে বলে দিবে কোশ্চেনে, 5টা, যেহেতু 5 বলছে ধরলাম 5, তাহলে শ্রেণী সংখ্যা কয়টা হবে? 5। তার মানে হচ্ছে আমি এখন বুঝতে পারলাম যে আমার 5টা বক্স দরকার। তখন তুমি সুন্দর করে 5টা বক্স করে ফেলো। 1, 2, 3, 4, 5, আমি 5টাই তৈরি করছি। ঠিক আছে, আসো এইবার। এখন আমাকে বলছে 5 শ্রেণী সংখ্যা হবে 5টা, আর শ্রেণী ব্যাপ্তি কত? 5। এখন দেখো এইখানে তুমি যেটা সর্বনিম্ন মান ধরছো, সর্বনিম্ন মান কত পাইছিলাম আমরা? 20। কত পাইছিলাম? 20। সেই সর্বনিম্ন মান এখানে লিখবা 20। 20-এর পরে এই পাশে আমি যে সংখ্যাটা লিখবো সেইটা হবে কি? 5 শ্রেণী ব্যাপ্তির হবে। কত শ্রেণী ব্যাপ্তির হবে? 5 শ্রেণী ব্যাপ্তির। তার মানে 20 হবে 1, তার মানে 20-এ 1, 2 হচ্ছে 21, 3 হচ্ছে 22, 4 হচ্ছে 23, 5 হচ্ছে 24। তার মানে প্রথম শ্রেণীর যেই সীমা সেইখানে তোমার বসবে হচ্ছে 20 থেকে 24।
দেখো শ্রেণীব্যাপ্তি কত হইলো 5, 20, 21, 22, 23, 24। তারপরে কত হবে 25 থেকে আবার যোগ করো 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। ঠিক আছে, এইটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এখন ট্যালি কি জিনিস? ট্যালি হইতেছে তুমি প্রথমে যেই শ্রেণী ব্যাপ্তিটা লিখছো 20 থেকে 24 এবং তোমাকে যেই উপাত্ত দেওয়া আছে এই 20 থেকে 24 এরা মনে করো এক গ্রুপ, এরা কি এক গ্রুপ। এই উপাত্ত যেগুলো দেওয়া আছে এর মধ্যে 20 থেকে 24 এই রেঞ্জের মধ্যে কয়টা সংখ্যা এই উপাত্তে আছে সেটা আমাকে বের করতে হবে। আমি তাহলে দেখি কয়টা আছে 20 থেকে 24 মধ্যে। দেখো 1, 2, নাই 2টা। তখন আমি কি করব ট্যালি দিব। কয়টা ট্যালি দিব 1, 2। এরপরে 25 থেকে 29 মধ্যে কয়টা আছে আমি দেখি। 25 থেকে 29 1, 2, 3 বাদ গেলে বইল রে 3, 4, 5, 5টা। তাইলে ট্যালির নিয়ম কি 1, 2, 3, 4টা দিব এবং 4টা দেওয়ার পরে কি করতে হবে আমাকে 4টা দেওয়ার পরে আর একটা কি করব ক্রস দিব। এখন তোমাদের মধ্যে অনেকে কি করে ডান দিক থেকে বাম দিকে ক্রস দেয়। না রে ভাই, বাম দিক থেকে ডান দিকে ক্রস দিবা, হয়ে গেল 5টা। ওকে, তারপরে 30 থেকে 34 দেখি কয়টা আছে 30 থেকে 34 1, 2, 3, 4, 5, 5টা। তাহলে 1, 2, 3, 4, 5। এই যে 3টা দাগাইলাম, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? আমি প্রথমবার শুধু একদিকে টান দিছি, দ্বিতীয়বার গোল দিছি, তৃতীয়বার ক্রস চিহ্ন দিছি। ঠিক আছে, কেন দিছি বলতেছি। 35 থেকে 39 দেখি এবার কি আছে, কয়টা আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা। তাহলে 1, 2, 3, 4, 5 এবং 6 এবং 40 থেকে 44। ঠিক আছে, এবার তাহলে 40 থেকে 44 কয়টা আছে এটা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, ওরে 8, 9, 10, 11টা আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এবার আমার যেটা কথা, এইগুলোর ক্ষেত্রে তোমার মেইন ভুল হবে কি জানো? তুমি খুঁজেই পাবা না। খুঁজে পাবা না কেমনে? ধরো 20 থেকে 24, 25 থেকে 29 মধ্যে আছে 7টা, তুমি লিখছো হচ্ছে 5টা, জিরো পাবা, জিরো পাবা। 35 থেকে 39 মধ্যে আছে 6টা, তুমি খুঁজে পাইছো 4টা, জিরো পাবা। তুমি বেশি লিখে ফেলছো, জিরো পাবা একদম। তার মানে আমাকে কি করতে হবে? কোনো অবস্থাতেই ভুলভাল হিসাব করা যাবে না। এই জন্যেই প্রথমে তুমি কি করবে, আমি এক একটাতে এক একভাবে চিহ্ন করছি। প্রথমে বাম দিকে দিছি, তারপর গোল করছি, তারপর ক্রস দিছি, তারপর ওই সংখ্যার উপরে চিহ্ন দিছি, দেন সোজাসুজি কেটে দিছি। এখন আমি দেখো, আমি চেক করি যে কোনো সংখ্যা বাদ গেছে কিনা। দেখো যে ওইটার উপর চিহ্নই পড়ে নাই, এরকম কোনো সংখ্যা আছে কিনা, না, নাই। তার মানে কি আমার হিসাব মোটামুটি ঠিক আছে। এবার আরও একটা কাজ করব আমি, কীরকম আমি গুনবো যে আমার আসলে কোশ্চেনে কয়টা সংখ্যা আছে। গুনতে তো আমার কোনো সমস্যা নেই, 1, 2, 3, 4। ও এখানে আরেক কথা আছে, তোমাকে দেখবা বলেই দিবে যে এপ্রিল মাসের 30 দিন, অথবা তোমার ক্লাসের 50 জন শিক্ষার্থীর তথ্য নিচে দেওয়া আছে, অথবা 50টা গ্রামের তথ্য দেওয়া আছে। তার মানে কি এইখানে বলে দিছিল এই প্রশ্নে যে এপ্রিল মাসের 30 দিনের তাপমাত্রা। কয় দিনের? 30 দিনের। তার মানে কয় দিন? 30টা তথ্য আছে এখানে, ঠিক না? এখন আমি দেখব যে এইগুলা যোগ করে 30টা হয়েছে কিনা। এবার আমি ট্যালির পাশে লিখবো গণসংখ্যা। গণসংখ্যা কি জিনিস? ট্যালিতে তুমি যেটা পাইছো সেটাকেই তুমি ডান পাশে কি করবা, লিখবা। এখন ট্যালিতে মনে করো এখানে কয়টা 2, তাহলে 2। 25 থেকে 29 কয়টা পাইছি 5, 5। এখানে কয়টা 5, তারপরে কত 6, তারপরে কত 11। এবার আমরা একটু যোগ করি দেখি, ঠিক আছে?
11 আর 6 17, 17 পাশে 22, 22 এর পাশে 27, 27 আর 2 কত হইলো 29, কিন্তু কি হইলো 29টা পাইলাম কেন? আসলে দেখি কয়টা লিখছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29। ও আচ্ছা ঠিক আছে, আমি ডাটায় লিখছি 29টা, সমস্যা নাই, ঠিক আছে। তার 29টা ডাটা দেওয়া আছে এবং আমি 29টা ডাটাই পাইছি। তার মানে কি? তার মানে হচ্ছে এর ভিতর থেকে তুমি কোনো ইনফরমেশনই এখানে তুলতে ভুল করো নাই বা বাদ দেও নাই। অ্যান্ড দিস ইজ গণসংখ্যা সারণী। এটা কি? গণসংখ্যা সারণী। তাহলে গণসংখ্যা সারণী বের করতে গেলে আমাকে সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পরিসর। পরিসরটা আমি বের করব কিভাবে? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। এরপরে আমি কি বের করব? শ্রেণী সংখ্যা। কারণ আমি যেই বক্সটা তৈরি করব সেখানে কয়টা বক্স আঁকাবো, এইটার জন্য আমার এই শ্রেণী সংখ্যা দরকার। শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি বলতে কি বোঝায়? এই শ্রেণী সীমার কত থেকে কত আমি ধরবো, যেটা আমাকে কোশ্চেনে বলে দিবে, 5 6 7 10 যাই বলুক, আমাকে খেয়াল রাখতে হবে প্রথমটাকে কাউন্টে নিয়ে আসতে হবে, হিসেবে ধরতে হবে যে ওইটা 1 নাম্বার, তাহলে 5 পর্যন্ত গেলে কত হয় তত পর্যন্ত। দেন আমি দেখলাম 5 পাইছি শ্রেণীর সংখ্যা, তার মানে আমার এখানে বক্স হবে 5টা। শ্রেণীব্যাপ্তিতে আমি সোজাসুজি করে সর্বনিম্ন মান থেকে শুরু করে সর্বোচ্চ মান পর্যন্ত লিখলাম। তারপরে আমি সুন্দর করে এভাবে মার্কিং করে করে ট্যালি নাম্বার লিখবো এবং ট্যালির পাশে আমি গণসংখ্যা নাম্বার লিখলেই হয়ে গেল আমার গণসংখ্যা সারণী। বলো এইগুলা কি ভুল হবে? আর মানে কি অবস্থা তোমাদের বলো, কমেন্টস করো। জানাও কি অবস্থা, কি কাহিনী, কি হিসাব নিকাশ বলো। আচ্ছা, সাবিনা হ্যান্ড রেজ করছে, আমি একটু দেখি আর কি অবস্থা। সাবিনা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলো আপু, কোনো কোশ্চেন? স্যার ওইখানে লেখা আছে শ্রেণীব্যাপ্তি বাই পরিসর, ওখানে যদি মানে 5/25 না, হ্যাঁ 5/25 মনে করেন আপনি ওখানে 26 থাকে, তো পয়েন্ট আকারে থাকবে না। আচ্ছা, তুমি বলতেছো এখানে 25/5 না থেকে 26/5 থাকলো, আমি ধরলাম যে 5.2 আসলো, কথার কথা, ঠিক আছে। তখন তোমাকে কি করতে হবে? এই পাশে এরকম একটা চিহ্ন দিবা, দিয়ে লিখে দিবা 6, অর্থাৎ একটা বেশি নিতে হবে দশমিক আসলে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তারপরে সুদীপ্তা, আনমিউট করছি তোমাকে। সুদীপ্তা বলো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুদীপ্তা বলো, কি খবর? স্যার আমার মধ্য যে আছে জোরের মধ্য একটু দেখাই দিতে পারবেন? না, আমি দেখা দিতে পারবো না। তাহলে কি হবে বলো? ধরো পারলাম না জোরের মধ্যে, তাহলে কি হবে? সুদীপ্ত অবশ্যই দেখাবো না কেন? আচ্ছা, কই গেল? ও হয়ে যায়, পাইছি। আচ্ছা, জোরের মধ্যক দেখো, জোরের মধ্যকের ক্ষেত্রে আমি বলছিলাম যে জোরের মধ্যক মানে কি, তার মানে তুমি যেই উপাত্তগুলো দেওয়া আছে এখানে জোড় সংখ্যক সংখ্যা আছে, ঠিক না? এই জোড় সংখ্যক সংখ্যাগুলো থেকে তোমাকে একদম মাঝখানের যেই দুইটা আছে সেই দুইটা নেওয়া লাগবে। এখানে দেখো, প্রথম যখন আমি করছিলাম তখন হচ্ছে তোমার এই 33 ছিল না, ঠিক না? আচ্ছা, এই যে 8টা সংখ্যা আছে, 8টার মাঝখানের দুইটা, তার মানে কি 8 জন আমরা দাঁড়ায় আছি, 8 জন দাঁড়ায় আছে, মাঝখানে 2 জনকে তোমার নিতে হবে, তার মানে কি ওই পাশে 3 জন বাদ, এই পাশে 3 জন বাদ, মাঝখানে যেই 2 জন থাকবে সেই 2 জন, এই যে এই 3 জন বাদ, এই 3 জন বাদ, মাঝখানে 25 আর 28 আছে, ঠিক আছে। এবার একটা জিনিস বলি, তুমি কোন দুইটা নিবা এইটা তুমি ধরো এখানে নাই অল্প কয়েকটা ডাটা দেওয়া আছে, তুমি মানে কি বলে যখন অনেকগুলো ডাটা দেওয়া থাকবে তখন তুমি কিভাবে এই মাঝখানে দুইটা পদ বের করবা, ওই সবগুলা গুণ বা এটা সেটা, তখন কি করতে পারো, ধরো 30টা ডাটা দেওয়া আছে আমার, তুমি কি করবা 2 দিয়ে ভাগ করবা, কত হয় 15, কত হইলো 15, তার মানে 15 নাম্বার পদ আর 16 নাম্বার পদ, এই দুইটা পদ এই যে এই মধ্যবর্তী দুইটা পদ হবে। সুদীপ তো বুঝতে পারছো আমার কথা? স্যার জোরের মধ্যক তাহলে জি
আপনি নিচে লিখে মধ্যবর্তী দুটি পদের সমষ্টি ইয়েস ডিভাইডেড বাই 2 ইয়েস। তাহলে তার মানে 15 নাম্বার যেই পদ আছে, ধরো 15 নাম্বার পদ আছে 20 আর 16 নাম্বার পদ আছে 22, তার মানে 20 যোগ 22 ভাগ হচ্ছে 2, যেটা হবে 42 ভাগ 2, তার মানে কত হয় 21, তার মানে 21 হবে মধ্যক। সুদীপ্ত বুঝছো? যদি স্যার এই যে 20 1 2 3 সাইড টু সাইড দেন ও আচ্ছা ঠিক আছে, 20 1 22 23 20 1 2 3 28 29 30 32 20 28 29 30 32, 5টা হইলো তো তাইলে, 6টা করেন স্যার। 6টা করবো, করলাম 34 ধরলাম, হ্যাঁ 6টা হইলো, তারপরে তাহলে স্যার এটা কয়টা হইছে 6টা হইছে। 6টা করো 6টার মধ্যে তুমি, জোরের সূত্র ফলাফল হবে। তুমি ফেলাও, তুমি করো, তুমি আমাকে বলো আমি সূত্র কি বলছি, যে মোট যে কয়টা সংখ্যা থাকবে তাকে কত দিয়ে ভাগ করতে হবে আগে, এই যে বললাম না 2 দিয়ে ভাগ করতে হবে। কয়টা সংখ্যা আছে এখানে? 1 2 3 4 5 6 6, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করো, কত হয় 6 2 3। আমি কি বলছিলাম যে ভাগফল যেটা পাবা সেই পদ আর তার পরের পদ, ঠিক না? তার মানে কি তোমার হিসাব অনুযায়ী এখানে 3 নাম্বার পদ আর 4 নাম্বার পদ, এই দুইটা পদ হবে মধ্যবর্তী পদ, কথা কি ঠিক? আচ্ছা আমার তো আসছে 3, তাহলে 20 28 29 আর 30 তাহলে কোন দুইটা পদ ধরবো আমি মধ্যবর্তী পদ? 29 আর 30 বাস হয়ে গেল, ক্লিয়ার? ধরে যোগ দিব, তারপর দিতে ভাগ দিব আবার। ইয়েস। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তারপরে খাদিজা তাসনিম মাহি আনমিউট করছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। স্যার আমার একটু প্রচুর সমস্যা ছিল, একদম দেখতেই পাইনি। ওকে ওকে, প্রচুর লোক মানে কিছুই না, মনে করো তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? আমাদের স্যার 102 জন। হ্যাঁ 102 জন এক ক্লাসে? জি। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কোন নামের মেয়ের সংখ্যা সবচেয়ে বেশি? স্যার তাকওয়া। তাকুয়া নাম সবচেয়ে বেশি, ওকে ঠিক আছে। এই যে তাকুয়া নাম সবচেয়ে বেশি, তার মানে তাকুয়া নামটা হচ্ছে তোমার ক্লাসের প্রচুরক, মানে যেই তথ্যগুলো দেওয়া থাকবে, উপত্যগুলো দেওয়া থাকবে, তার মধ্যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে সেটা হচ্ছে প্রচুরক। মানে এর কোনো অঙ্ক কিছু নাই, তুমি খালি লিখবা যে এই প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে এই সংখ্যাটা সবচেয়ে বেশি আছে, সুতরাং এটি হচ্ছে প্রচুরক। ধন্যবাদ স্যার। স্যার এই ক্লাসের কি লেকচার শিট দেওয়া হবে না? এরা লেকচার শিট আর কেমনে দিব, সব তো বুঝাই দিচ্ছি, তুমি নিজে নোট করবা, খালি মানে চান্সে থাকো, রেডিমেড জিনিস নিজে নিজে তৈরি করবা এই ক্লাস দেখে দেখে। আচ্ছা স্যার ধন্যবাদ, একটু আগে জয়েন করছিলাম, দেখলাম সমস্যা হয়ে গেছিল। ও তাইলে কালকে রেকর্ড দেখতে হবে, হ্যাঁ ওকে ঠিক আছে আপু। আসসালামু আলাইকুম। বুঝলাম। ওকে, আর কেউ এনিওয়ান, কার কোনো কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারো, যে কেউ যদি কোনো কোশ্চেন থাকে তুমি হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা স্যার, বিন্যস্ত উপাত্ত আর অবিন্যস্ত উপাত্ত কাকে বলে এটা বুঝি নাই। আচ্ছা, বিন্যস্ত উপাত্ত আর অবিন্যস্ত উপাত্ত, ধরো উল্টাপাল্টা দেওয়া আছে, 20, 20-এর পরে 30, 30-এর পরে আবার 21, 21-এর পরে আবার 42 চলে গেছে, 42-এর পরে আবার 29-এ চলে আসছে, এইগুলাকে বলা হয় তোমার অবিন্যস্ত উপাত্ত। কিন্তু তুমি যদি এই অবিন্যস্ত উপাত্তগুলাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এই আকারে সাজাও, তখনই সেটা হয়ে যাবে বিন্যস্ত উপাত্ত, ঠিক আছে? তোমার নেই আবার সাউন্ড গেছে গা ফোন। ওকে, আর কেউ, আর কার কোনো কোশ্চেন? আচ্ছা মেধা, দেখি মেধা আনমিউট করছি তোমাকে, বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মেধা বলো। স্যার ওই যে আয়তলেখ অঙ্কন করা হয় না গ্রাফ পেপার দিয়ে? হ্যাঁ আমরা এটা করবো এখন। ও ঠিক আছে স্যার। হ্যাঁ, এটাই আর কি বলতাম। ঠিক আছে, অবশ্যই অবশ্যই আপু, সমস্যা নেই। ওকে ঠিক আছে, আমি চেক করতেছি কমেন্ট যে আসলে আর কেউ কোনো কোশ্চেন করছে কিনা সেরকম। ওকে, জোরটা আবার বলেন। ওকে, জোরটা আবার বলছি। আচ্ছা ঠিক আছে, ওকে। আয়তলেখ বুঝাবেন না, মাস্ট, কোনো কিছুই বাদ যাবে না। ওই যে টিকা দেয় না,
দেখো না ওই যে কি বলে হাম, বসন্ত, পোলিও, টাইফয়েড এগুলো টিকা দেয় না, তখন বলে না যে বাদ যাবে না একটি শিশু। ঠিক আছে, তো আমার মনে করো যে মানে আমার পার্সোনালি আমি তো নিজে এখনো পড়াশোনা করি, এখন তো বলতে পারো স্যার আপনি এখনো পড়াশোনা করেন। হ্যাঁ, আমি এখনো পড়াশোনা করি। আমি ধরো এটি পরিবারে এখানে আসি হচ্ছে দুপুরে, আসার পরে আমাদের ক্লাস থাকে, ক্লাস লেকচারগুলো সাজাইতে হয়। এই যে ধরো তোমার কাছে খুব ইজি মনে হইতেছে যে বাহ সুন্দর করে স্যার পড়াইতে, কিন্তু এটা পড়াইতে গেলে তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, ঠিক না? যে কি পড়াবো, কি বুঝাবো, ব্যাপার স্যাপারগুলো থাকে, এগুলো সাজাইতে হয়, ক্লাস সাজাইতে হয়। এর বাইরে বাকি টাইম আমি কি করি? ধরো এখন ক্লাস নেওয়ার পর চলে যাব, আমি তারপর কি করি? আমি খালি খাই আর ঘুমাই? না, আমারও পড়াশোনা আছে, চাকরি বাকরির প্রিপারেশন আছে, পড়াশোনা আছে, এগুলো করি। ঠিক আছে, তো আমার থিওরি হইতেছে বাদ যাবে না একটি শিশু, মানে কিছুই বাদ দেওয়া যাবে না। বইয়ে আমার কথা হচ্ছে বইয়ে যা লিখছে, যে লোকটাই লিখুক, সে কষ্ট করে লিখছে সেই বইটা, ঠিক না? তারপরে সরকার টাকা দিয়ে বিনামূল্যে তোমাদের জন্য সেই বইটা ছাপাইছে, স্কুলে গাড়ি ভাড়া করে দিছে সেই বই, তারপর সেই বই তুমি হাতে পাইছো। এই যে এতগুলা মানুষ এতগুলা কষ্ট করলো, ওই বইয়ে যে লিটারগুলো লেখা আছে, অক্ষরগুলো আছে, হুদাই কি লেখছে, আমি একটু কষ্ট করে পড়ি। সো বাদ যাবে না একটি শিশু, এই থিওরি অ্যাপ্লাই করবা। পড়তে দোষ কী রে ভাই, লিখছে তো কেউ না কেউ, এবং সেটা তো আমারই বন্ধু বান্ধবী, কেউ না কেউ তো বুঝতেওছে, আমি কেন বুঝবো না? এক। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা টপিকস তুমি ঠিক সেই পর্যন্ত পড়াশোনা করবা যখন তোমার বন্ধু যদি তোমাকে বলে যে আমাকে একটু এই প্রচুরকটা বুঝাই দে, আমাকে একটু মধ্যকটা বুঝাই দে, এবং তুমি তাকে বুঝাইতে পারবা, এবং সে যে টাইপের কোশ্চেন করতে পারে, যত কোশ্চেন করুক না কেন, তুমি সেটার অ্যান্সার দিতে পারবা, তখন বুঝবা যে তোমার পড়াশোনা ক্লিয়ার। ওই টপিক্সে যাই আসুক না কেন তুমি পারবা। আমরা কি করি, জাস্ট হ্যাঁ হয়েছে, ওকে ডান, পরের পেজে চলে যাই, শেষ। এইরকম করে পড়লে অন্তত ম্যাথ আর বিজ্ঞান এই দুটো সাবজেক্ট কখনোই হবে না। তোমাকে কনসেপ্ট ফুল ক্লিয়ার থাকতে হবে, এবং তুমি ট্রাস্ট মি, তুমি 7-এ এখন পড়ো, যত উপর ক্লাসে উঠবা, তোমার যত কনসেপ্ট তুমি দেখো না যে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, বাকৃবিতে চান্স পাইছে, এইগুলো পাবলিক ভার্সিটিতে যারা চান্স পাই, মেন শর্তই হচ্ছে দেখবা ওই কোর্সে লেখা থাকে যে বেসিক টু অ্যাডভান্স, তারপরে হচ্ছে বেসিক ক্লিয়ার করা হয়। বেসিক কী রে ভাই? এই বেসিক হইতেছে এই জিনিসগুলো, তোমার কনসেপ্ট অ্যাডমিশনের সময় লিখেই দেয়, আলাদা বইই দেয়, কনসেপচুয়াল বুক। তার মানে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা হয়েছে ওই বইয়ে। তো তুমি যদি এইগুলো এখন থেকে ক্লিয়ার হইতে পারো, তাহলে তখন দেখবো তুমি বস। আর যদি না হও, শুধু হিসাব, চান্স পাবা না, পাবলিকে পড়তে পারবা না। দেন তোমার বাবা যদি টাকা পয়সা অনেক থাকে, তাহলে প্রাইভেটে পড়বা, নাহলে বিদেশ চলে যাবা। মেয়ে হইলে বিয়ে শাদী হয়ে যেতে পারে, আর ছেলে হইলে তো অটো আছেই, 5 টাকা, ঠিক না? আচ্ছা ঠিক আছে, এখন আসা হচ্ছে আয়তলেখ। আয়তলেখের ব্যাপারটা খুব ইজি, বিষয়টা হচ্ছে তোমরা বেশি চিন্তা করো, এই জন্যই কঠিন লাগে। বাট দুইটা জিনিস খালি মাথায় রাখো, কিচ্ছু তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তুমি জাস্ট দুইটা জিনিস মাথায় রাখবা। মনে করো এটা হচ্ছে গ্রাফ পেপার, ঠিক আছে? এইটুকু তো বুঝো যে গ্রাফ পেপারের ক্ষেত্রে আমরা কি করি। এটা মনে করো যে এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটুকু তো তোমাদের কারো কোনো সমস্যা নেই। এখন আমাদের কনফিউশন হইতেছে যে আমি কোন অক্ষ বরাবর কি ধরবো, কোন মান কোন জায়গাতে বসাবো। সারা জীবন ধরে মনে রাখবা, এই যে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর তুমি যেটা বসাবা সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। কি বসাবা? শ্রেণী ব্যাপ্তি। কি বসাবো? শ্রেণী ব্যাপ্তি। দেন এই অক্ষ বরাবর আমি কি বসাবো? এই অক্ষ বরাবর বসাবো হইতেছে আমি গণসংখ্যা। জনসংখ্যা না কিন্তু, আবার গণসংখ্যা। প্রথম কথা হইতেছে আমি এটা পরীক্ষা দিতে গেছি, আমি গ্রাফ পেপার পাইলাম, গ্রাফ পেপারে আমি সুন্দর করে দাগ দুগ ধরলাম, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আমাকে মনে রাখতে হবে যে আমি একদিকে শুধু শ্রেণী ব্যাপ্তি বসাবো এবং আরেক দিকে শুধুমাত্র গণসংখ্যা বসাবো। কি বসাবো? গণসংখ্যা, ঠিক আছে? আচ্ছা, ওকে, এইবার আমরা তাইলে আমাদের এখানকার ডাটা দিয়েই করি। এখানে দেখো শ্রেণীব্যাপ্তি। আচ্ছা, এটা বোর্ডে উপরে যাওয়ার ঝামেলা, আমরা মনে রাখি প্রথমে কি কি ছিল বলো তো? শ্রেণীব্যাপ্তিগুলো কি কি ছিল মনে আছে কি? 20 থেকে 24, 25 থেকে 29,
30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44। এবার একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, যদি এটা তোমাদের বইয়ে আছে কিনা আমি এক্সাক্ট মনে করতে পারতেছি না। হ্যাঁ দেখো, একটা হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ একটু কঠিন, বাট আমার কাছে মনে হয় আমি চেষ্টা করি সবচেয়ে সহজ করে বোঝাইতে। তুমি শুধু তোমার মাথাটা একটু ক্লিয়ার রাখো। একটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই দুটো জিনিস কি জিনিস দেখো, তুমি যখন এইখানে এই 20 থেকে 24 ধরছো, পরের শ্রেণীতে 25 থেকে 29 ধরছো, একটু খেয়াল করে দেখো তো, এর শেষে কত আছে 24 আর এর শুরু কত হয়েছে 25। তার মানে হচ্ছে এই শ্রেণীর সাথে এই শ্রেণীর কোনো কানেকশান নাই। আমার কথাটা বুঝতে পারছো? প্রথম শ্রেণীতে হচ্ছে 20 থেকে 24, দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে 25 থেকে 29। এই যে এই দুজনের মধ্যে কোনো কানেকশন নাই, এটা তার মানে কি আলাদা আলাদা আছে, তার মানে কি বিচ্ছিন্ন অবস্থায় আছে। দ্যাট মিন্স এই শ্রেণীসীমাকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণীসীমা। কি বলা হয়? বিচ্ছিন্ন শ্রেণীসীমা। আবার বলি, তুমি যদি তোমার বইয়ে যে দেওয়া আছে ওই অনুযায়ী করতে যাও তাহলে হিউজ গ্যাঞ্জাম বাঁধবে, মানে মাথায় রাখা কঠিন এরকম। তো আমি একটা ফর্মুলা ফলো করবো, এই একটা ফর্মুলা দিয়ে তুমি সব কিছু আগাইতে পারবা। কিন্তু এটার জন্য এই দুটো জিনিস বুঝতে হবে। বিচ্ছিন্ন শ্রেণীসীমা, যেখানে দুইটা শ্রেণীর মধ্যে কোনো মিল থাকবে না। এই রকম শ্রেণীসীমা দিয়ে আমরা কখনোই আয়তলেখ অঙ্কন করতে পারবো না। আমাদের কি করতে হবে? এই বিচ্ছিন্ন শ্রেণীসীমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাতে নিয়ে আসতে হবে। অবিচ্ছিন্ন মানে কি? বিচ্ছিন্ন তো যেহেতু বললাম কানেকশন থাকবে না, তার মানে অবিচ্ছিন্ন মানে হচ্ছে একটার সাথে একটার কি লেজ লাগানো থাকবে। ওকে দেখো, 20 থেকে 24 এইটা ছিল হচ্ছে আমার বিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাইলে স্যার এইটাকে অবিচ্ছিন্ন, আচ্ছা আরেকটা লিখতে হবে 25 থেকে 29। এখন এই দুইটা শ্রেণীসীমা কেমন? বিচ্ছিন্ন শ্রেণীসীমা। আমি যদি এই দুইটা শ্রেণীসীমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করি তাইলে কিভাবে করব? যেভাবে করব সেটা হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর প্রথমটাকে 0.5 কমাই দিব আর পরেরটাকে 0.5 বাড়াই দিব। অর্থাৎ 20 আছে, 20-এর জায়গায় লিখবো হচ্ছে 19.5, কমাই দিলাম 0.5। আর 24-এরটা আছে, পরেরটাকে কি করব? 0.5 বাড়াই দিব, দিলাম। ঠিক সেমভাবে এই পরের শ্রেণী যেটা আছে সেটাকেও একই কাজ করব। প্রথমটাকে 0.5 কমাই দিব 24.5, দ্বিতীয়টাকে 0.5 বাড়াই দিব 29.5। এতে কি হবে? এতে যেটা হবে দেখো, এই যে এই শ্রেণীসীমাটার শেষেরটা হচ্ছে 24.5 আর এর হচ্ছে শুরু হচ্ছে 24.5। তার মানে কি এই দুজনের মধ্যে কানেকশন আছে। দ্যাট মিন্স এইটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অ্যান্ড এই শ্রেণীসীমা হইলে আমি আয়তলেখ অঙ্কন করতে পারবো। এবার আমি যদি তোমাকে এখানে দেখাই তাহলে আর একটু ভালো বুঝতে পারবা। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে আর একটা আঁকাই। হ্যাঁ আচ্ছা ওয়েট, এটুকু মুছে দেখি, এটুকুর দরকার নেই। তুমি যখন আয়তলেখ আঁকাইতে যাবা, যখন আয়তলেখ আঁকাইতে বলবে, তুমি এর পাশে আর একটা লিখবা, সেটা হচ্ছে বক্সে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। কি লিখবা? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। মূলত এই আমি একটু ক্লিয়ার করে বলি, ভাইয়া এবং আপু যারা আছো মনোযোগ দিয়ে শুনো। আর একটা বক্স আঁকাইতে গেলে এখন সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্যেই আমি এভাবে পাশে আঁকাইলাম। কিন্তু আয়তলেখ আঁকানোর জন্য এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা তুমি এই শ্রেণীব্যাপ্তির পরে লিখবা। ভালো করে মনে রাখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা তুমি শ্রেণীব্যাপ্তির পরে লিখবা। ঠিক আছে, এখানে লিখলে কি স্যার ভুল হবে? ভুল হবে না, কিন্তু এই শ্রেণীব্যাপ্তির পরেই তুমি যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লেখো তোমার জন্য কাজ করতে সুবিধা হবে। কীরকম দেখো, তাহলে এইটার হিসাব কি দাঁড়াবে? এর 0.5 কমবে, এর 0.5 বাড়বে, তার মানে 19.5 থেকে 24.5। তাহলে পরেরটা কি হবে? 24.5 থেকে 29 আছে 29.5। তারপরটা কি হবে? 30, সরি এটা কমবে তো, তাই না? তাহলে হচ্ছে
29.5 থেকে 34.5, তারপরটা হচ্ছে 34.5 থেকে 39.5, অ্যান্ড দেন হচ্ছে 39.5 থেকে 44.5। এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করার নিয়ম। আমাকে একটু বলেন আপনারা দ্রুত যে এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এটা বুঝছেন কিনা, দ্রুত দ্রুত। ওকে, ঠিক আছে। এবার আমি চলে যাই। আমি যখন এটা আমি মনে রাখতেছি, ঠিক আছে? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমি যখন বুঝতে পারছি তখন আমি কি করব? কই গেল গ্রাফ? ওকে, এইবার গ্রাফ পেপারে মনে করো যে একটা বক্স আছে না, এই এক বক্স সমান 1 ধরতে পারো, অথবা 2 বক্স সমানও 1 ধরতে পারো। এটা সম্পূর্ণ তোমার বিষয়, ঠিক আছে? এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার গ্রাফটা ছোট হইতে পারে, আর একজনের গ্রাফ তাল গাছ হইতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না, তাতে কি না, কিচ্ছু যায় আসে না। বাট আমার সাজেশনটা হইতেছে তুমি সবসময় 2 ঘর সমান 1 একক লিখে নিবা। কি লিখবা জানো? তুমি লিখবা হচ্ছে গ্রাফ পেপারে প্রতি 2 ঘর, গ্রাফ পেপারে প্রতি 2 ঘর সমান 1 একক ধরে, গ্রাফ পেপারে প্রতি 2 ঘর সমান 1 একক ধরে চিত্রটি অঙ্কন করা হয়েছে। তুমি যখন এইটুকু কথাটা লিখে ফেলবা, বাস হিসাব শেষ। এখন স্যার 2 ঘর কেন ধরলেন আপনি? 2 ঘর আমি ধরলাম এই কারণে, আমি যদি 2 ঘর ধরি তাহলে গ্রাফ পেপারের চিত্রটা ক্লিয়ার হয় এবং তোমার আঁকাইতে গুনতে সুবিধা হয়। 2 ঘর ধরলে কি হবে? 2 ঘর সমান 1 একক, অর্থাৎ আমি কই গেল মান? ও আচ্ছা, ওটা মনে রাখছি। ধরো 19.5, ঠিক না? তার মানে 19.5 গুণন 2, তাহলে কত হয়? 39 হবে। এখন কথা হচ্ছে, যখন তুমি দেখবা যে এরকম 39, তার 39 গুণন 2, তার মানে কয় ঘর যাওয়া লাগবে? 78 ঘর, ঠিক না? দেখো 19.5 হচ্ছে তোমার এর মান, আমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক না? কারণ প্রতি 2 ঘর সমান 1 একক ধরছি আমি, তাহলে কত ঘর যাইতে হবে? 39 ঘর যাইতে হবে। দেন তুমি কি করবা? দেখো 19.5 থেকে, আচ্ছা ওকে, এটা মনে করো যে 19.5, এইটা 24.5, 29.5, আমি বেশি দূর গেলাম না, হ্যাঁ 34.5। এইখানে তার মানে কি আমি বলতে চাচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত কি 19.5 আছে? না, নাই। এখান থেকে এই পর্যন্ত আছে, কয়টা ঘর থাকবে? এখান থেকে এই পর্যন্ত ঘর থাকবে হচ্ছে তোমার 39টা। কয়টা ঘর থাকবে? 39টা। কারণ আমি বলতেছি 19.5, কিন্তু আমি ধরে নিছি যে এই বক্সের 2 ঘর সমান 1 একক। তার মানে আমি যেই 19.5 লিখছি না, এটাকে 2 দিয়ে গুণ করে যে কয় ঘর হবে এইটুকুর মধ্যে সেই কয় ঘর থাকতে হবে। ওকে, এবার দেখো আমরা যদি ট্যালের কথা মনে করি, তাহলে এই 20 থেকে 24-এর মধ্যে ছিল কয়জন? 2 জন। এখানে ছিল 6 জন, এখানে ছিল 8 জন, এখানে ছিল 11 জন, এখানে ছিল 10 জন। কথার কথা, তখন আমার কি করতে হবে? এই যে 19.5 থেকে 24.5, তার মানে এই যে সীমানা, আমি একটু অন্য কালার নেই, এই যে সীমানা, এই সীমানার মধ্যে 2 জন ছিল, তার মানে কয় ঘর উঠবে? এইটা উঠবে 4 ঘর। তার মানে এখান থেকে 4 টানবা, এখান থেকে 4 টানবা। এই যে 24.5 থেকে 29.5 কয়জন ছিল? 6 জন। তার মানে এখানে আমাকে যাইতে হবে আর কয় ঘর পর্যন্ত? 6 ঘর পর্যন্ত গেলাম, 6 ঘর। তারপরে ছিল 11 জন, তার মানে কয় ঘর যাবে? 22 ঘর। তারপরে যা ছিল তাই, ধরো কথার কথাই পর্যন্ত আসলো, ঠিক আছে? দেন কিছুই না, জাস্ট এখানে এরকম করে দাও। অনেকে আবার কি করে, একটা এই দিক দেয়, একটা ওই দিক দেয়, একটা সেই দিক দেয়। ভাই অত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, সোজা এক সিস্টেমে এরকম করে দিবা, শেষ। দিস ইজ আয়ত লেক। বলো বুঝছো কিনা এবং কোনো কনফিউশন আছে কিনা, বলো দ্রুত। বলো বলো, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, ইতাচি, ওকে আনমিউট করছি। ইতাচি, ইলহান,
ইলহান আনমিউট করছি, বলো। আচ্ছা, এটা চিনাই জোনায়েদ মোহাম্মদ, আনমিউট করছি জোনায়েদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জোনায়েদ বলো। স্যার আমি জুনাইদ, এই আমি রাদিয়া। আহ, আনমিউট করে ফেলেছেন। ওকে ওকে ওকে, ঠিক আছে রাদিয়া, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে? না স্যার। থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তারপরে হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জোনায়েদ বলো। জুনায়েদ বলো বলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জুনায়েদ বলো। আহা, পোলাটা খালি আনমিউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা একটু কমেন্টস করো। ঠিক আছে স্যার, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কেন ধরা হয়? ইপসা, ধরো আয়তলেখটা নিয়ে আমাদের সবার একটা হিউজ গ্যাঞ্জাম হয়, ঠিক না? গ্যাঞ্জাম হয় না, আঁকাইতে পারি না, কি করব না করব। আমি যেটা প্রসেস দেখাইলাম এটা হচ্ছে সবচাইতে একটু কঠিন হইলেও সবচাইতে মানে ইজিয়েস্ট প্রসেস। কোনো গ্যাঞ্জাম গুঞ্জাম নাই, তুমি কয়েকবার প্র্যাকটিস করবা, তারপর পরীক্ষাটা দেখাই দিবা, শেষ কাহিনী। ঠিক আছে? আচ্ছা, মেধা লেখছে স্যার গণসংখ্যার ওই দিক। জোনায়েদ ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। স্যার বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা ওটা একটু আরেকবার বলে দিন। আচ্ছা দেখো, বোর্ডে আছে বিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে কি লেখা, 20 থেকে 24, আর তার নিচেরটা কত, 25 থেকে 29। এইখানে প্রথম শ্রেণী অর্থাৎ 20 থেকে 24 এবং দ্বিতীয় শ্রেণী অর্থাৎ 25 থেকে 29, এই দুজনের মধ্যে কি কোনো কানেকশন আছে? কোনো মিল আছে? নাই। মিল না থাকলে তাদেরকে আমরা কি বলি? বিচ্ছিন্ন। এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীসীমা। কিন্তু তুমি যদি বোর্ডের ডান পাশে ঠিক নিচে দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার নিচে লেখা আছে 19.5 থেকে 24.5, এবং তার নিচে দেখো 24.5 থেকে 29.5। তার মানে দুজনের মধ্যে মিল কি? 24.5 24.5। তার মানে কি? এরা লেজে লেজে মিল, ঠিক না? এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। ক্লিয়ার? এই পোলা খালি আনমিউট হয়ে যায়। ওকে, ঠিক আছে। তারপরে দেখি আর কার কি কি কোশ্চেন আছে দ্রুত। কারো যদি মানে কোশ্চেন থাকে সে হ্যান্ড রেজ করো সোজা। নুসরাত, গ্রাফ পেপার বুঝছো? আচ্ছা ওকে, তো আমার সাথে তোমাদের আজকের মানে এই তথ্যপত্রের ক্লাসটা এ পর্যন্তই ছিল। তোমাদের ক্লাসটা কেমন ইফেক্টিভ মনে হয়েছে বলো? মানে পারবা এরপরে পরীক্ষার জন্য কি কাজ করবে এটা? আর ইউ হ্যাপি উইথ মি অর নো স্যার? আপনাদের কি বলে, আপনার উপর আমার খুব রাগ, কোনটা বলো? না কুইজ টুইজ নেই, আগামী 1 মাস কোনো কুইজ পরীক্ষা কোনো কিচ্ছু হবে না। ঠিক আছে, পরীক্ষা হবে মডেল টেস্ট 8 তারিখ থেকে হবে, বার্ষিক পরীক্ষার আগে। সো ওই পরীক্ষার আগে আর কোনো এক্সাম নাই। আচ্ছা দেখি মুন কি বলে। মুন, তোমাকে আনমিউট করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মুন বলো। স্যার গ্রাফিকটা আবার একটু বুঝালে ভালো হতো। গ্রাফিকটা আবার একটু বুঝাবো? ওকে মুন তাকাও। হ্যাঁ আচ্ছা, তোমরা যারা মানে ক্লাস শেষ, ঠিক আছে, যে যে গ্রাফটা আরেকবার একটু দেখতে চাও শেষে থাকো, বাকিরা লিভ নিতে পারো। ওকে আচ্ছা, আমি একটু গ্রাফটা আবার দেখাই একটু। সেটা হচ্ছে দেখো মুন, গ্রাফের ক্ষেত্রে আমাদের যেই ডাটা দেওয়া থাকে, এই যে এইগুলা দেওয়া ছিল, ঠিক না? এইগুলাতে দেখো কোনো কানেকশন নাই। অর্থাৎ এই যে 34 তারপরে 35, কোনো কি নাই, মিল নাই। এরকম ডাটা দিয়ে আমরা কি করতে পারবো না? আয়তলেখ আঁকাইতে পারবো না। আমাদের কি করতে হবে? কানেকশন নিয়ে আসতে হবে। এই কানেকশন নিয়ে আসার জন্য আমরা আলাদা একটা শ্রেণী তৈরি করি, যার নাম আমরা দিয়েছি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তখন আমাকে কি করতে হবে? অরিজিনাল শ্রেণী ব্যাপ্তি যেটা ছিল, সেই অরিজিনাল শ্রেণী ব্যাপ্তির প্রথমটা তুমি 0.5 কমায় দিবা এবং পরেরটা তুমি 0.5 বাড়ায় দিবা, দিয়ে 19.5 থেকে 24.5। সেমভাবে তুমি যদি করতে করতে যাও, তাহলে দেখো এই 24.5-এর সাথে এর মিল, এর মিল, এরা ভাই বোন মিল মিল। এই রকম হইলে সেটা দিয়ে আমরা গ্রাফ পেপার আঁকাইতে পারবো। এরপরে আমি বলছি পরীক্ষার হলে এটা তৈরি করছো,
এখন কাজ হচ্ছে তোমার গ্রাফ পেপারে কাজ। গ্রাফ পেপারে তুমি কি করবা, গ্রাফ পেপারে তুমি লিখে দিবা পরীক্ষার হলে যে গ্রাফ পেপারের প্রতি 2 ঘর সমান 1 একক। এখন ধরো আমাকে বিন্দুগুলা বসাইতে হবে গ্রাফ পেপারে, ঠিক আছে? কি কি বিন্দু আছে? 19.5, 24.5, 29.5 এরকম বিন্দুগুলো আছে। আমি ওকে ফাইন, মনে করে এগুলা কিচ্ছু নাই। ওকে, এখন আমি যখন এই গ্রাফ পেপারে ঘোড়ার ডিম, ওকে, আমি যখন এখানে এই গ্রাফ পেপার ক্ষেত্রে 19.5 পয়েন্ট খুঁজে বের করব, তখন আমি কি লিখছি যে 2 ঘর সমান 1 একক। তার মানে কি 19.5 ঘর যাইতে হবে। তার মানে 19.5কে তুমি 2 দিয়ে গুণ করবা, কত হয়? 39 হয়। তারপর তুমি বক্স ওই গুনতে থাকো গ্রাফ পেপারে, 1 2 3 4 5 6 এরকম করতে করতে ধরো এই পয়েন্টে তুমি 39 ঘর শেষ হওয়ার পর 19.5 পাইলা, তাহলে এখানে লিখবে 19.5। ঠিক আছে, এরপর এইভাবে সেমভাবে তুমি 24.5 বের করবা, 29.5 বের করবা, 34.5 বের করবা। এটা 24.5, এটা 29.5, এটা 34.5। এখন কথা হচ্ছে কি জানো, টেকনিক আছে। এইটা 19.5, তার মানে কি 2 দিয়ে গুণ করে তুমি 39-এ গেছো। তারপরে যাইতে হবে 24.5, তার মানে 24.5 গুণন 2 কত হয়? 49 ঘর। এখন তুমি কি এই শূন্য থেকে আবার শুরু করবা 49 ঘর পর্যন্ত গোনা? না, কারণ কি এইটা হচ্ছে 39 নাম্বার ঘর, যেটা তুমি বের করছোই। তার মানে এই ঘর থেকে তুমি আর 10 ঘর গুনবা, সেটা হয়ে যাবে 24.5। তারপরে এখান থেকে আবার 10 ঘর যাবা, সেটা হচ্ছে 29.5। ঠিক না? বুঝতে পারছো? এইভাবে আমি পয়েন্টগুলো বের করলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে 20 থেকে 24 ওই ঘরের মধ্যে কয়জন ছিল? 2 জন। তার মানে এই রেঞ্জটাকে আমি এই উপরের দিকে, কারণ এই বরাবর হচ্ছে গণসংখ্যা বসাইছি আমি, কি বসাইছি? গণসংখ্যা। তাহলে এইদিকে 2 ঘর, এইদিকে 2, কারণ কি 2 ঘর মানে কত একক? প্রতি ঘর 2 ঘর সমান 1 একক ধরলা, তাহলে 2 ঘর যাইতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, 4 একক তুলতে হবে। তুমি এইটাকেও 4 একক তুলবা, এটাকেও 4 একক তুলবা। পরের রেঞ্জে 25 থেকে 29 রেঞ্জে তোমাকে 6 ঘর যাইতে বলছে, তার মানে কি 6 2 12 ঘর উঠতে হবে। তার মানে এই যে 24-এর যে রেঞ্জ দাগ, এইটাও 12 ঘর উঠবে, 29-এর দাগও 12 ঘর উঠবে। 12 ঘর উঠলো, এইটাও 12 ঘর উঠলো। ঠিক আছে, এইভাবে তুমি তুলে তুলে শেষ করলা, দেন খালি এরকম করে দাও, শেষ। এবার বলো, ক্লিয়ার? স্যার মন শিওর? জি তাহলে মিষ্টি খাও, মিষ্টি খাওয়া মন। ঠিক আছে, মনে আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, মিষ্টি খাবো, সমস্যা নাই ইনশাল্লাহ। একদিন তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ফার্স্ট হও। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করো, আমরা তোমাদের জন্য সবসময় দোয়া করি, তোমরা ভালো কিছু করো, ভালো হোক তোমাদের, এটাই আমাদের চাওয়া, ওইটাই সবচাইতে বড় মিষ্টি। ঠিক আছে, আর যে বলে না মনের মিষ্টি, মনের শান্তি বড় শান্তি, মানে মনের এ প্লাসই বড় এ প্লাস, তো এটাও কাহিনী, মনের মিষ্টি বড় মিষ্টি, সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম। আচ্ছা, মুবাশশিরা আসো দেখতেছি, মুবাশশিরা, ওকে ফাইন, তোমার কোশ্চেনটা নিয়েই যাই, বলো মুবাশশিরা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। মুবাশশিরা বলো। স্যার, আমি একটা আপনাকে ছবি দিছি। ছবি দিছো? কখন দিছো? স্যার দিছি, দেখেন। এখন? হ্যাঁ স্যার, না এখন না, একটু আগে দিছিলাম। হোয়াটসঅ্যাপ? না স্যার, হ্যাঁ স্যার, আরেকবার দিচ্ছি চ্যাটে। ওকে ওকে, দাও একটু।